ওয়েলকাম টু ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ল্যাব। স্মার্ট ইংলিশ ল্যাবে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটি ট্রান্সলেশন করব বাংলা থেকে ইংরেজিতে। সেটি আমি নিয়েছি পিকে দে সরকার বইয়ের ৪৫ নম্বর দাগ থেকে। তো এই প্যাসেজটা আমরা কিভাবে বিভিন্ন উপায়ে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি সেটাই কিন্তু আজকে আমরা এই ক্লাসের মধ্যে শিখতে পারবো। তো তোমরা যদি আমার ক্লাসে প্রথম হয়ে থাকো, আমার ক্লাসে যদি প্রথম ভিউয়ার্স হয়ে থাকো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। কারণ এই ধরনের ভিডিও বা ক্লাস কিন্তু সচরাচর কেউ তৈরি করতে পারে না। কেন বলছি একটু পরে তোমরা বুঝতে পারবে। ট্রান্সলেশন রাইটিং বেঙ্গলি ইংলিশ, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ শিখুন। এ প্যাসেজ ফ্রম পিকে দে সরকার বাই স্মার্ট ইংলিশ ল্যাব। যে প্যাসেজটি তোমরা দেখতে পাচ্ছ এখানে, গৃহ হইতে বিতাড়িত হইয়াও 16 বছরের বালক রামমোহন ভীত হইলেন না, তিনি পায়ে হাঁটিয়ায় ভ্রমণ করিতে করিতে তিব্বতে উপস্থিত। এই যে পুরো প্যাসেজটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো প্যাসেজটা কিন্তু আমরা লাইন বাই লাইন কিন্তু আমরা ট্রান্সলেট করার চেষ্টা করব। চলো আমরা শুরু করি কীভাবে আমরা ট্রান্সলেটটা করতে পারি। এবার আমরা পরের যে লাইনটা যেটাতে আমরা শুরু করতে চলেছি আমাদের প্যাসেজ ট্রান্সলেশন, সেটা এবার আমরা দেখে নিই। গৃহ হইতে বিতাড়িত হইয়াও 16 বছরের বালক রামমোহন ভীত হইলেন না। এই বাক্যটা পড়ে তোমরা কি কি বুঝতে পারলে? প্রথম কথা যেটা প্রথমেই বুঝতে হবে যে এখানে একজন ব্যক্তিকে নিয়ে কথা হচ্ছে, সে হচ্ছে 16 বছরের বালক রামমোহন। সে একবার ভীত হইল না, এই কাজটা তার সাথে হয়েছে। প্লাস গৃহ হইতে বিতাড়িত হইয়া, অর্থাৎ গৃহ হইতে বিতাড়িত কাকে করা হয়েছে না, সেই 16 বছরের বালক রামমোহনকে করা হয়েছে। এবং সে আবার কি হয়নি না, ভীত হয়নি। তো এই দুটো যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু এই সাবজেক্ট 16 বছরের যে বালক রামমোহনের সাথেই কিন্তু ঘটেছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গৃহ হইতে বিতাড়িত হইয়াও, তো ইয়া যুক্ত অসমাপিকা ক্রিয়া যখন বাক্যের শুরুতে থাকে, দেখো এইদিকে গৃহ হইতে বিতাড়িত হয়ে এই যে স্টার্টিংয়ে রয়েছে, এবং সেক্ষেত্রে যদি কর্তা একটি হয়, অর্থাৎ একটি সিঙ্গেল কর্তা যদি এমন দুটো কাজ পরপর করে বলে মনে হচ্ছে সেই কর্তার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করি। অর্থাৎ এই যে প্রথম ভাবটা থাকে সেই ভাবটার সাথে আমরা আইএনজি দিয়ে শুরু করি সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে। এটা তখনই সম্ভব যদি সেটা অ্যাক্টিভ বাক্য হয়। কিন্তু আমরা যদি পড়ে বুঝতে পারি, অর্থাৎ এই অংশে যদি পড়ে আমরা বুঝতে পারি, প্রথম অংশে যদি পড়ে আমরা বুঝতে পারি যে এই অংশের যে বাক্যটা আছে সেটা প্যাসিভ সেন্সে আছে, অর্থাৎ এখানে যে বিতাড়িত কথাটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু কারোর দ্বারা হয়, একাকী হয় না। আহত হয়ে, বিতাড়িত হয়ে, এই যে কথাগুলো আমরা বলি, আহত কিন্তু কারোর দ্বারা হয়, একাকী হয় না। বিতাড়িত কিন্তু কারোর দ্বারা হয়, একাকী হয় না। সুতরাং এই ধরনের সেন্সে ইয়াযুক্ত যখন কথা থাকে তখন সবসময় আমরা মনে রাখবো হ্যাভিং, HAVING, হ্যাভিং প্লাস বিন, BEEN প্লাস V3, এই ফরমেশনটা কিন্তু আমরা মনে রাখবো। ঠিক আছে, হ্যাভিং প্লাস বিন প্লাস V3 এই ফরমেশনটা মনে রাখবো। এবং এখানে যে বিতাড়িত হওয়ার জন্য কি হয়, বি ভার্ব বসে, যে কোনো হওয়া বোঝাতে বি ভার্ব, সে বি কিন্তু এখানে হ্যাভিংয়ের পরে বসেছে, সেক্ষেত্রে বিন হয়েছে। ঠিক আছে, তো প্যাসিভ সেন্সে হ্যাভিং বিন প্লাস V3 হবে। এবার আমরা বাক্যটা পুরো দেখে নিই। যেহেতু পুরো গল্পটা পাস্ট টেন্সে আছে, তাই আমরা পুরো বাক্যটাই কিন্তু পাস্ট টেন্সে করব। ওকে, তাহলে এটা কিন্তু আমরা এখানে সিম্পল পাস্ট হবে, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। সিম্পল পাস্ট টেন্স কিন্তু আমরা এখানে করব। হ্যাভিং বিং এক্সাইল, তাহলে বিতাড়িত হওয়া ইংরেজি কী পেলাম? বিতাড়িত হওয়া ইংরেজি হচ্ছে এক্সাইল বা ড্রাইভেন আউট। এটা কিন্তু আমরা মুখস্থ করব। এখানে ড্রাইভেন কেন হলো বা এক্সাইল কেন হলো, এটা কিন্তু V3 রূপ। হ্যাঁ, এটা কিন্তু তোমরা বুঝবে, এটা V3 রূপ, ওই জন্য এটা এই রূপে হয়েছে। এবং এই বিনের পরে বসেছে প্যাসিভ সেন্সে, সেই জন্য এখানে ড্রাইভেন বা এক্সাইলড হয়েছে। হ্যাভিং বিং যে ফরমেশনটা বললাম কারুর দ্বারা। ফ্রম হোম, তো এখানে আমরা এই যে ফ্রম কথা বলতে পারি, কিন্তু এখানে সবসময় অফটা বলবে, ড্রাইভিং আউট অফ হোম। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, আউট অফ, এটা একটা পুরো ফ্রেজ, এখানে আমরা অফের ব্যাপারটা করব। রামমোহন a16-year-old বয়, দেখো 16 বছরের বালক রামমোহন, তো রামমোহনকে এটা বিশেষিত করছে না যে সে 16 বছরের, তাই আমরা কমা দিয়ে তার সম্পর্কে বলছি বলে সেটাকে আমরা কমা দিয়ে সেটাকে আমরা বর্ণনা করার চেষ্টা করব, যেটাকে আমরা বলি নাউন ইন অ্যাপোজিশন। ওকে,
তো এ 16 year old বয়, দেখো এখানে ওল্ড, শুধু ওল্ড দিয়ে যদি শেষ হতো তাহলে কিন্তু ইয়ার্স হতো, আমরা পরে একটি ব্যবহারে দেখব। কিন্তু এখানে যেহেতু বয়ের একটা নাম আছে তাই আমরা এখানে ওল্ড এবার আগে যে ইয়ারটা কিন্তু ইয়ার রূপে রাখবো, ইয়ার্স করব না, কমা দিয়ে ওয়াজ নট অ্যাফ্রেড, তাহলে ভীত হইলেন না মানে কি তিনি ভীত হইলেন না। ভীত হওয়া ইংরেজি কি, ত থাকলে আমি বলেছিলাম আগে ট্রান্সলেশন করতে ছিল ত যদি ক্রিয়া কোনো শব্দের সাথে থাকে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়, অর্থাৎ ভয় পাওয়া। সেক্ষেত্রে আমরা ওয়াজ নট অ্যাফ্রেড করেছি, হইলেন মানে বলতে ওয়াজ নট অ্যাফ্রেড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাংলাটা দেখিনি আমরা, তিনি পায়ে হাঁটিয়াই ভ্রমণ করিতে করিতে তিব্বতে উপস্থিত হইলেন। তিনি পায়ে হাঁটিয়াই ভ্রমণ করিতে করিতে তিব্বতে উপস্থিত হইলেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি, প্রথম কথা হচ্ছে তিনি পায়ে হাঁটলেন এবং ভ্রমণ করিতে করিতে তিব্বতে উপস্থিত হলেন। তো ভ্রমণ করিতে করিতে এই যে শব্দ তোমরা দেখতে পাচ্ছ যে করিতে করিতে, খাইতে খাইতে, যেতে যেতে, বলতে বলতে, এই ধরনের যখন ডবল ক্রিয়ার কথা উল্লেখ থাকবে তখন সেই একটা ক্রিয়া নিতে হবে, নিয়ে তার সাথে আমাদের কী যুক্ত করতে হবে, আইন যুক্ত করতে হবে। তাহলে কেমনভাবে যুক্ত করব, এই ফরমেশনটা হবে যে এরকম করতে করতে, খেতে খেতে যেতে থাকলে হোয়াইল, WHILE, হোয়াইল প্লাস যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে ফরমেশনটা আমরা ব্যবহার করার চেষ্টা করব। ঠিক আছে, এটা লাস্টের দিকে আমরা ব্যবহার করার চেষ্টা করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তিনি পায়ে হাঁটিলেন মানে কি, তিনি পায়ে হাঁটলেন, এটা সিম্পল পাস্টে আছে এবং তিব্বতে উপস্থিত হন। ঠিক আছে, তো আমরা এই বাক্যটাকে সিম্পল সেন্টেন্সে করার চেষ্টা করব। তোমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স করতে পারো বা কম্পাউন্ড সেন্টেন্সে করতে পারো, তবে সিম্পল করলে সুবিধা হবে করতে। তো এবার আমরা এর ট্রান্সলেশনটা কী হতে পারে সেটা এবার আমরা দেখে নেব। হি স্টেপড ইন টিবেট, হি স্টেপড ইন টিবেট। দেখো এখানে যে আমি কথাটা বলেছি, স্টেপড মানে তিনি পা ফেললেন। ঠিক আছে, তো এখানে স্টেপ না করে সেটা তুমি করতে পারো যে উপস্থিত হওয়া যে কথাটা সেটা বলতে পারো, অর্থাৎ অ্যাপিয়ার্ড, APPEARED, অ্যাপিয়ার্ড। তো তোমাদের মনে হতে পারে উপস্থিত হন এটা তো প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটা কেন আমরা অ্যাপিয়ার পাস্ট টেন্সে করছি। দেখো গল্প কিন্তু পুরোটাই পাস্ট টেন্সে হয়, সুতরাং যখনই পাস্ট টেন্সের সেন্স থাকবে তখন পুরো বাক্যটাই আমরা পাস্ট টেন্সে করব। এবং আগে হয়েছিলেন সেই সেন্সটা কিন্তু এখানে ঘটছে, প্লাস এখানে দেখো করিতে করিতে আছে, তো এখানে পুরো বাক্যটাই কিন্তু পাস্ট টেন্সে আছে। তাই হন কথা থাকা সত্ত্বেও কিন্তু আমরা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে করবো, অর্থাৎ সাবজেক্ট প্লাস অ্যাপিয়ার্ড। ওকে, তাই হি স্টেপড ইন টিবেট মানে তিনি টিবেতে পদার্পণ করলেন, বা তিনি অ্যাপিয়ার্ড ইন টিবেট অন ফুট, অন ফুট মানে কি পায়ে হেঁটে, পায়ে হাঁটিয়ে মানে কি অন ফুট, হোয়াইল ট্রাভেলিং বা শুধু ট্রাভেলিং। অন ফুটের পরে হোয়াইল ট্রাভেলিং বলতে পারো, ওই যে ভ্রমণ করতে করতে, বা শুধু ট্রাভেলিং কিন্তু এখানে বলতে পারো। ঠিক আছে, আর একটা আমরা দেখে নিই। দেখো বাই ট্রাভেলিং অন ফুট, পায়ে হেঁটে ভ্রমণ করিয়া, বাই ট্রাভেল মানে ভ্রমণ করার মাধ্যমে, হি অ্যারাইভড ইন টিবেট, হি অ্যারাইভড ইন টিবেট মানে টিবেটে এসে উপস্থিত হন। এবার যদি অ্যারাইভ শব্দ ব্যবহার করি, আমরা জানি গ্রামাটিক্যাল নিয়ম অনুসারে অ্যারাইভডের পরে ইন বসে, কিন্তু রিচ কথা থাকলে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না, এটা কিন্তু এরর কারেকশানে কিন্তু আছে এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্টে দেয়। অর্থাৎ আমরা এখানে শিখতে পারলাম উপস্থিত হওয়ার ক্ষেত্রে যদি আমরা অ্যারাইভ ব্যবহার করি তাহলে আমরা প্রয়োজন বিশেষে যেমন দরকার পড়বে তেমন করে কিন্তু আমরা প্রিপোজিশন বসাবো। এখানে আমরা দেশের নাম তার আগে ইন বসেছে, কিন্তু যদি রিচ কথা ব্যবহার করি সেটাও কিন্তু পৌঁছানো পাস্ট টেন্সে আছে, কিন্তু সেই তারপরে কিন্তু কোনো প্রিপোজিশন আমরা বসাইনি বা বসাবো না। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। পরের বাক্যটা দেখে নিই। সেখানেও তিনি ধর্ম ও কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন আরম্ভ করিয়াছিলেন। তো এই বাক্যটায় আমরা কি দেখতে পাচ্ছি যে তিনি ধর্ম কুসংস্কারের বিরুদ্ধে, তার বিরুদ্ধে মানে কি একটা প্রিপোজিশন বা বিভক্তি, বিরুদ্ধে ইংরেজি হচ্ছে এগেনস্ট, বিরুদ্ধে ইংরেজি হচ্ছে এগেনস্ট। তো এগেনস্টটা কাদের বিরুদ্ধে, না ধর্ম কুসংস্কার। তাহলে এই অংশটা আমরা পরে লিখব। আন্দোলন আরম্ভ করেছিলেন, আন্দোলন যে আরম্ভ করেছেন সেটা কিন্তু আমরা ফার্স্টে করব। ওকে, সাবজেক্ট প্লাস সেটা। সেখানে গিয়েও মানে কি, সেখানেও মানে সেখানে গিয়ে সেটাও হতে পারে, আফটার গোয়িং দেয়ার এটাও যদি শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। তো কীভাবে করছি দেখো, ইভেন দেয়ার, ইভেন দেয়ার মানে কি এমনকি সেখানেও। হি স্টার্টেড এ মুভমেন্ট, হি স্টার্টেড এ মুভমেন্ট। আন্দোলন ইংরেজি হচ্ছে কি, তাহলে আন্দোলন ইংরেজি হচ্ছে পেলাম মুভমেন্ট, এবং এটা একটা নাউন, তাই আমরা এ মুভমেন্ট করেছি, একটা নাউন হিসেবে একটা আর্টিকেল দিয়েছি। আরম্ভ করা ইংরেজি হচ্ছে স্টার্ট,
তাহলে স্টার্ট ইংরেজি কি স্টার্টেড করলাম, মানে এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে আছে, তোমরা হ্যাড স্টার্টেড করতে পারো, কোনো সমস্যা নেই, যেহেতু ছিলেন। তো এখানে প্রেজেন্ট পারফেক্টের আমরা লরিলাম চেপে ধরলে আমরা প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে, লরিলাম যদি আমরা উঠিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এটা দেখতে পারবো যে এটা আমাদের সিম্পল পাস্টে বা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। ঠিক আছে, তো আমরা এখানে কিন্তু স্টার্টেড এ মুভমেন্ট বললাম, এগেনস্ট এই যে বিরুদ্ধে মানে কি, এবার এগেনস্ট শব্দটা ব্যবহার করলাম, করে ধর্ম ও কুসংস্কার। ধর্ম কুসংস্কার মানে কি, ধর্ম কুসংস্কার মানে হচ্ছে রিলিজিয়ান অ্যান্ড সুপারস্টিশন, রিলিজিয়ান অ্যান্ড সুপারস্টিশন। তো এখানে আমরা সুপারস্টিশন হতে পারে করতে বা সুপারস্টিশনস হতে পারে, তোমরা যেটা ঠিক মনে হবে, যেটা মনে হবে যে এটা আমি সুপারস্টিশন দেবো সেক্ষেত্রে সুপারস্টিশন কিন্তু দিতে পারো। সুপারস্টিশন মানেও কিন্তু সেটা কিন্তু কুসংস্কার। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আমি এই বাক্যটা সাজিয়েছি। এরপরে আমরা দেখে নেব তাহার বক্তৃতার ফলে, অর্থাৎ তিনি যে বক্তৃতা দিয়েছিলেন তার ফলে অনেক লোক তাহার শত্রু হইয়া দাঁড়াইল। তো এই বাক্যটাই আমরা দেখি যে কোনো কিছু কারণ বা ফলাফল যদি হয় সেক্ষেত্রে আমরা কী বলি, আমরা অ্যাজ এ রেজাল্ট বা দ্যাট ইজ হোয়াই বা রেজাল্ট্যান্ট অফ হিজ স্পিচ, আর অ্যাজ এ রেজাল্ট অফ হিজ স্পিচ এটা করতে পারবো, বা বা দ্য রেজাল্ট্যান্ট অফ হিজ স্পিচ, দ্য রেজাল্ট্যান্ট অফ হিজ স্পিচ, বা বিকজ অফ হিজ স্পিচ। ঠিক আছে, বিকজ অফ হিজ স্পিচ। তো আমরা বিকজ দিয়েও কিন্তু বাক্যটা কিন্তু আমরা করতে পারি, কারণ হিসেবে বলছি সেন্সটা। তো বিকজ দেবো কি অ্যাজ এ রেজাল্ট দেবো সেটা তোমরা পছন্দ মতো দিতে পারবে। মেনি পিপুল বা মেন যে কোনো একটা বসাবে। বিকেম শত্রু হইয়া দাঁড়ালো, তাহলে বিকেম হিজ এনিমি। এবার দাঁড়ানো বলতে এখানে স্ট্যান্ড হওয়ার কোনো দরকার নেই, আমরা স্ট্যান্ড না করেও কিন্তু আমরা এখানে শত্রু হয়ে গেছিলো সেই সেন্সটা কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি, অর্থাৎ বিকেম হিজ এনিমি, তার শত্রু হয়ে গেছিলো, এটা একটা হতে পারে। আর কি হতে পারে, মেনি পিপুল ওয়ার টার্নড ইনটু হিজ এনিমি। ওয়ার টার্ন মানে কি পরিবর্তিত হয়েছিল, এটা কোনো কিছুতে পরিবর্তন হয় সেক্ষেত্রে টার্ন ইনটু হয়, এবং সেক্ষেত্রে আমরা টার্ন ইনটু ব্যবহার করার পরে যে ইনটু হিজ এনিমি করেছি, এখানে ওয়ার টার্ন কেন প্যাসিভ সেন্স করেছি, মানে তার বক্তৃতার দ্বারা হয়েছিল, অর্থাৎ এখানে তারা প্যাসিভ সেন্সে আছে সেই সেন্সটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, অর্থাৎ এই বাক্যটা কিন্তু এখানে প্যাসিভ সেন্সে আছে এবং এটা কিন্তু এখানে অ্যাক্টিভ সেন্সে আছে। ঠিক আছে, বিকেম মানে হওয়া বলতে এখানে বিকেমটা ডাইরেক্ট ব্যবহার করেছি বলে এখানে আমার ওয়াজ আর ব্যবহার করা হয়নি, কিন্তু বিভার ব্যবহার করলে কিন্তু প্যাসিভ সেন্সে করতে হবে। আচ্ছা দেখো, আর একটা আছে পজিটিভ ভার্ব ব্যবহার করেছি, হিজ স্পিচ, তার যে বক্তৃতা, মেড মানে কি তৈরি করেছিল, মেনি পিপুল এনিমি শত্রু তৈরি করেছিল, কার প্রতি না তার প্রতি, তাহলে প্রতি বা দিকে বোঝাতে আমরা টু ব্যবহার করি, তাই আমরা এখানে টু দেখতে পাচ্ছি, টু হিম। ঠিক আছে, এরপরের যে বাংলাটা সেটা একবারে দেখে নিই। এমনকি তাহাকে হত্যা করিতেও চেষ্টা করিয়াছিল। তো এই যে বাক্যটা দেখতে পাচ্ছি সেখানে আমরা কী করব, ইভেন দে মেড এ কনস্পিরেসি এবং ষড়যন্ত্র, অর্থাৎ চেষ্টা, কোনো কিছু হত্যা করা যেমন মানে কি, সেক্ষেত্রে তারা একটা ষড়যন্ত্র করবে বা প্লট করবে, ফন্দি করবে যে তাকে কীভাবে মারতে হয়। তো সেই সেন্সে আমি কনস্পিরেসি কথাটা এনেছি, এটা তোমরা কিন্তু ইউজ করবে। দে মেড এ কনস্পিরেসি বা প্লট টু কিল হিম, বা ইভেন দে ট্রাইড টু কিল হিম। যদি মনে কর যে আমি কনস্পিরেসি শব্দ ব্যবহার করব না বা প্লট শব্দ ব্যবহার করব না, ডাইরেক্ট যা আছে তাই ব্যবহার করবো, তার চেষ্টা করা ইংরেজি কি ট্রাইড টু কিল হিম। ঠিক আছে, এমন কি মানে কি, এমন ইংরেজি কি ইভেন দে। তো এই বাক্যটা কিন্তু এইভাবে কিন্তু ট্রান্সলেশনটা করা যেতে পারে, তোমরা চেষ্টা করলে আরও কিছু নতুনত্ব দিয়ে তোমরা কিন্তু এটা করতে পারো। ওকে, এরপর আমরা পরের লাইনগুলো দেখে নিই কী করে সেগুলো ইংলিশে করতে হয়, দেখে নাও। দেখো, কিন্তু কতিপয় দয়াদ্র রমণীর চেষ্টায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হইল। তো এই বাক্যটার পরে তোমরা কি বুঝতে পারলে, কিন্তু এটি একটি কনজাংশন, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু যেটাকে আমরা বাট হিসেবে ব্যবহার করি। তো এই শব্দটা যখন আমরা দিয়ে দেখতে পাচ্ছি, তো এর সাথে কিন্তু লেখা আছে কতিপয় দয়াদ্র রমণীর চেষ্টায় তাহাদের সে চেষ্টা ব্যর্থ হইল। তাহলে আমরা বুঝতে পারছি যে ব্যর্থ হইল, তাহলে কি ব্যর্থ হলো, আমরা ব্যর্থ হলো এটা কিন্তু আমরা ক্রিয়া পেলাম, ব্যর্থ হওয়া,
ব্যর্থর সাথে কী আছে, ব্যর্থ কিন্তু হওয়া ইংরেজি হচ্ছে ফেইল। তো ব্যর্থর সাথে কী লেখা আছে, দেখো হইল লেখা আছে। তো সেই একই নিয়ম অনুসারে যখন ক্রিয়ার সাথে ল লে লাম যুক্ত থাকে তখন সেটা কি হয়, তখন সেটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সের হবে। ওকে, এবং দেখো এখানে কী আছে, হই প্লাস লো। তো হওয়া হই এই কথাগুলো থাকলে সেখানে আমার মনে করতে হবে সেখানে আমার কি কিসের ভাবে ব্যবহার করতে হবে না, বি ভাব ব্যবহার করতে হবে। অর্থাৎ ব্যর্থ হওয়া এটা কিন্তু শুধুমাত্র শুধু ফেইল না, এখানে কিন্তু কীভাবে ইউজ করবো আমরা, বি বা বিকাম প্লাস ফেইল্ড। ওকে, বি বা বিকাম প্লাস ফেইল্ড, অর্থাৎ কারুর দ্বারা ব্যর্থ হয়। ব্যর্থ তো কিন্তু নিজে নিজে হয় না, কোনো একটা কারণ বা কিছুর দ্বারা ব্যর্থ হয়। তো সেই কারণে কিন্তু এখানে সেই প্যাসিভ সেন্সটা কিন্তু এখানে লুকিয়ে আছে, তাই আমরা কিন্তু বি বা বিকাম প্লাস ফেইল্ড শব্দটা কিন্তু এখানে ব্যবহার করার চেষ্টা করব। তো এখানে কারা ব্যর্থ করলো না, ব্যর্থ করলো কিছু মানে কতিপয়, যেটা বলছে এখানে দয়ার্দ রমণীর চেষ্টা কিন্তু ব্যর্থ করেছে। তো এখানে দয়ার্দ বলতে কী বোঝাচ্ছে, দয়ার্দ বলতে এখানে কিন্তু বোঝাচ্ছে কাইন্ড, অর্থাৎ দয়ালু। দয়ার্দ বলতে দয়ার্দের যে অ্যাকচুয়াল বাংলাটা সেটা হচ্ছে দয়ালু। তো আমরা এবার দেখিনি কীভাবে এই ট্রান্সলেশনটা করতে হবে। বাট সাম বেনিভোলেন্ট, তাহলে দয়ার্দ যে কথাটা সেটা কী পেলাম, বেনিভোলেন্ট। রমণীর, রমণীর মানে কি, তাহলে এখানে কি বলেছে, কতিপয়, কতিপয় মানে কি লিখলাম, সাম, আর কিন্তু মানে কি লিখলাম, বাট। তো কতিপয় যখন সাম হচ্ছে তখন ওমেন যেটা সেটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। ওম্যান করেছি আমরা, কিন্তু এখানে ও ম্যান করবো না, ঠিক আছে, ওম্যান কিন্তু করবো না, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। আমরা এখানে ওমেন করব বা লেডিস বলতে পারো। তো বেনিভোলেন্ট মানে কি, বেনিভোলেন্ট মানে হচ্ছে দয়ার্দ, এটা কিন্তু এটা কী রূপে আছে না, অ্যাডজেক্টিভ রূপে আছে। এবার তাদের চেষ্টা, তাদের চেষ্টা মানে কি, তারা ঘটিয়েছিল, সেক্ষেত্রে আমি কিন্তু চেষ্টা থেকে আমরা পজিটিভ ভার্ব যদি ব্যবহার করি তাহলে মেড কথাটা ব্যবহার করা যায়। অর্থাৎ কোনো কিছু কাউকে দিয়ে কিছু করানো বা কোনো কিছু করিয়ে দেওয়া, করিয়ে ফেলা, এক্ষেত্রে কিন্তু আমরা মেক বা মেড শব্দ ব্যবহার করতে শিখব। এই পজিটিভ ভার্বে কিন্তু অনেক নিয়ম আছে, সেগুলো কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। তো এই যে মেড করলাম, মেড কাকে করলাম, তাদের চেষ্টাটা, তাদের সেই চেষ্টা দেয়ার ইফোর্টস, মেড দেয়ার ইফোর্টস প্লাস এন্ড ইন স্মোক। তাহলে এন্ড ইন স্মোক এটা মানে কি, ব্যর্থ হওয়া, এটা আমরা ইডিএমের মধ্যে পড়েছি। এখানে এন্ড কিন্তু একটা ভার্ব, এন্ড কিন্তু একটা V1 ভার্ব। ইন স্মোক মানে কি, মানে ধোয়ার মধ্যে শেষ হয়ে যায়, একটা ইডিওমেটিক ফ্রেজের মধ্যে, যার অ্যাকচুয়াল বাংলা হচ্ছে ব্যর্থ হওয়া। তো আমরা এখানে রুটসটা কি দেখলাম, আমরা রুটসটা জানলাম মেক প্লাস অবজেক্ট প্লাস V1 প্লাস রিমেইনিং অংশ। এটা কিন্তু যে মূল অংশ, অর্থাৎ কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া বা কিছু ঘটানোর ক্ষেত্রে মেকের এই নিয়মটা কিন্তু আমরা শিখতে পারলাম। তো এর আর কিছু নিয়ম হতে পারে কিনা দেখে নিই। বাট বাই দ্য হেল্প অফ মানে কি, চেষ্টায় বা সাহায্যে। এখানে চেষ্টা বলতে কিন্তু সাহায্য বোঝাবে, ঠিক আছে, বা ট্রাই বলতে পারো, সেক্ষেত্রে কোনো ট্রাই বলতে পারো, কোনো সমস্যা নেই। বাট বাই ডিন্ট অফ সাম কাইন্ড হার্টেড ওমেন, আমি কিন্তু এখানে যে দয়ার্থ সেখানে যেমন বেনিভোলেন্ট দিয়েছি, সেখানে কিন্তু এখানে কাইন্ড হার্টেড কিন্তু কথাটাও কিন্তু উল্লেখ করেছি। অর্থাৎ দয়ার্থ বা দয়ালু বোঝাতে আমরা বেনিভোলেন্ট ইউজ করতে পারি, শুধু কাইন্ড ইউজ করতে পারি, বা কাইন্ড হার্টেড ইউজ করতে পারি। এতগুলো কিন্তু সিনোনিম কিন্তু আমরা এখান থেকে শিখতে পারলাম। তো কাইন্ড হার্টেড ওমেন তাহলে কি, এদের চেষ্টা, তাহলে কিছু কাইন্ড হার্টেড ওমেনের চেষ্টায় দে ওয়ার ফেইল্ড টু কিল হিম, তারা হয়েছিল ব্যর্থ। দেখো এই যে আমি যেটা কথা বললাম ব্যর্থ হওয়া, এই যে ফেইল্ড শব্দ যখন ব্যবহার করলাম, ওয়াজ বা ওয়ার ফেইল্ড, ঠিক আছে, যেহেতু পাস্ট টেন্স তাই এখানে আমরা ওয়াজ বা ওয়ার ফেইল্ড করলাম, এবং দে প্লুরাল ফর্ম তাই এখানে আমরা ওয়ার করেছি। দে ওয়ার ফেইল্ড টু কিল হিম, তাকে মারতে, চেষ্টা কি এখানে আমি মানে এক্সট্রা ব্যবহার করেছি, তাকে মারার তো চেষ্টা করছিল, তো সেই কথাটাই কিন্তু আমরা এখানে টু কিল হিম হিসেবে কিন্তু ইউজ করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু ভেঙে বা বিভিন্নভাবে কিন্তু করা যেতে পারে। অর্থাৎ আমি যেমন এখানে মেডের ইউজ করেছি পজিটিভ ভাব, এখানে কিন্তু আমি একটা এই যে বাই ডিন্ট অফ, এটা কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ, তোমরা প্রিপোজিশনাল ফ্রেজ মুখস্থ করে জিনিসটা আরও সোজা হবে। বাই দ্য হেল্প অফ, এটা জাস্ট কিন্তু আমি, এটা প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে কিন্তু পড়ে, তোমরা এই প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশনাল চ্যাপ্টারটা কিন্তু ভালো করে পড়বে। সেক্ষেত্রে কিন্তু মেড বা পজিটিভ ভাবে ব্যবহার না করেও কিন্তু সহজভাবে এইভাবে লেখা যেতে পারে। এর পরের বাংলাতে আমরা দেখে নিই, তাহাদের বিপদের কথা শুনিয়া তাহার পিতামাতা তাকে গৃহে ফিরিয়া আনিলেন। তো দেখো এখানে মূল কাজটা কে করছে, তাহার পিতামাতা করছে। কি কাজ করছে, এরা কিন্তু মাঝখানে বসে আছে। এক, তাকে গৃহে ফিরিয়ে আনিলেন, এটা একটা কাজ করলেন, এবং তাহার বিপদের কথা শুনলেন। তাহলে তাহার বিপদের কথা শুনলেন এবং
ফিরিয়ে আনলেন, অ্যান্ডে যুক্ত করতে পারি বা অ্যান্ডে যুক্ত না করে শুনিয়া, দেখো এখানে প্রথম যে কাজটা আছে বিপদের কথা শুনিয়া, তো এরকম ইয়া যুক্ত যদি কোনো শব্দ হয়, ইয়া যুক্ত কোনো শব্দ থাকলে সেক্ষেত্রে আমরা কি করব, সেই যে ভাবটা, তো শোনা যে ভাবটা বা এরকম যে কোনো ভাব থাকবে তার সাথে আমরা কি করব, সেই ভাবের সাথে আমরা আইএনজি যুক্ত করে আমরা বাক্যে শুরু করতে পারি। কিংবা আমরা করতে পারি, কীভাবে করতে পারি, আমরা হ্যাভিং প্লাস V3, অর্থাৎ সেই যে ভাবটা, অর্থাৎ এই শোনা ভাবটাকে আমরা V3 রূপে করতে পারি। এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার। করিয়া, খাইয়া, যাইয়া, শুনিয়া, আর একটা কাজ এরকম যখন থাকবে তখন প্রথম কাজটার সাথে, যেটার সাথে ইয়া যুক্ত থাকবে, তার সাথে আমরা হ্যাভিংয়ের ইউজ করতে পারি বা শুধু তার ভার্বের সাথে আইনজি দিক দিয়ে শুরু করতে পারি। তো যেহেতু এখানে উভয় কাজের একজনই কর্তা, অর্থাৎ পিতামাতা কাজ করছেন উভয় দিকে, সেক্ষেত্রে কিন্তু এই স্টাইলটা কিন্তু ব্যবহার করতে পারলাম। এটা কিন্তু তোমাকে জানতে হবে, অন্য ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যাবে না। তো হ্যাভিং হার্ড, তাহলে শুনিয়া মানে কি, হ্যাভিং হার্ড শুনিয়া হিজ রিস্ক বা ডেঞ্জার, তার বিপদের কথা মানে হিজ রিস্ক, তাহার বিপদ, তাহার বিপদ মানে কি, তাহার বলতে কিন্তু এখানে হচ্ছে হিজ হবে, ঠিক আছে, এখানে কিন্তু হি বা অন্য কিছু ফর্ম হবে না, কারণ তাহার বিপদ, এখানে বিপদটা হচ্ছে নাউন আর তাহারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যেখানে যে হিজটা, যেখানে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং রিস্ক বা ডেঞ্জারের নাউনে ব্যবহার করেছি, দেখো তারপরে কী বলেছে, তাহার পিতামাতা, এইটা হচ্ছে মূল সাবজেক্ট হয়েছে, হিজ প্যারেন্টস তাহাকে গৃহে ফিরিয়া আনিলেন। তো গৃহে ফিরিয়ে আনা মানে কি, ফিরিয়ে আনা নিয়েছে কি, রিটার্ন হতে পারে, আমরা রিটার্ন শব্দ ব্যবহার করতে ফিরিয়ে আনা, বা আমরা এখানে ব্যবহার করতে পারি কাম ব্যাক, ঠিক আছে। এবার একটা প্রশ্ন আসছে যে এখানে তো নিজে নিজে ফিরে আসছে না, কারোর দ্বারা ফিরে আসছে, তো আমি এখানে কিন্তু পজিটিভ ভার্বও ব্যবহার করতে পারি। পজিটিভ ভার্ব যদি আমরা ব্যবহার করি তাহলে কি করতে পারি, আমরা তাহলে বলতে পারি আমরা মেড হিম রিটার্ন হোম, এই শব্দটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি এইভাবে। তো আমরা ডাইরেক্ট রিটার্নটা আমরা ব্যবহার করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বাড়িতে ফেরত এসছে, সেই ফেরত আসার যে ইউজটা সেটা কিন্তু আমরা এইভাবে শিখতে পারলাম। এরপরে আমরা আরও দেখে নিই কীভাবে করাতে পারে। দেখো তারপরে এর পরের বাক্যটা এবার আমরা দেখে নেব। তখন তাহার বয়স 20 বৎসর, গৃহে ফিরিয়া তিনি ইংরেজি, গ্রিক, ল্যাটিন, ফরাসি, উর্দু শিখিতে লাগিলেন। তো এই যে কথাটা দেখতে পাচ্ছ, দেখো এইখানে যে লাইনটা, তখন তাহার বয়স 20 বছর, এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি এবং এটাকে আমরা কিন্তু দুটো বাক্যের সাথে একসাথে লিখতে পারি। অর্থাৎ 20 বছর বয়সে তিনি গৃহে ফিরিয়া আসিয়া বা এসে তিনি ইংরেজি, গ্রিক বা ওই ভাষাগুলো শিখতে লাগলেন। দুটো একসাথে যুক্ত করতে পারি, আবার আলাদাভাবে যেমন দাঁড়িয়ে আছে সেভাবে করতে পারি। তো কীভাবে করতে পারি দেখো, দেখে নিই। তো অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ 20 years old, তো এটা জাস্ট তখন তার বয়স 20 বছর, শুধু এটাকে আমি আলাদা করে লিখেছি। দেখো এখানে একটা জিনিস শেখার আছে, যখন এরকম ওল্ড কথা থাকবে, অর্থাৎ বছর, কোনো বয়স বোঝাতে যখন বছর ইউজ করব, শুধু ওল্ড থাকলে ইয়ার শব্দ ব্যবহার করবে। এটা কিন্তু আমাদের এলোকারেশন কাজে লাগবে বা সেন্টেন্স ইমপ্রুভমেন্টে কিন্তু কাজে লাগে। অর্থাৎ শুধু ওল্ড দিয়ে যদি শেষ হয় তাহলে ইয়ারের সাথে কিন্তু এস যুক্ত হবে, কিন্তু এর পরে যদি একটা বয় বা কোনো নাউন থাকে, তখন কিন্তু এই এসটা হবে না, অর্থাৎ তখন সেক্ষেত্রে শুধু ইয়ার বসবে। এটা কিন্তু তোমরা মেনটেন করবে কিন্তু, ঠিক আছে, এই জিনিসটা মেনটেন করবে। তো এরপরে আমরা দেখিনি আরও কিছু লাইন। অ্যাট দি এজ অফ 20 years, তো এই যে লাইনটা আমরা দেখছি বা লিখছি সেটা কিন্তু এই দুটো বাক্য একসাথে যুক্ত করে কিন্তু এবার করছি। অ্যাট দি এজ অফ 20 years রিটার্নিং হোম, রিটার্নিং মানে কি, ফিরিয়া, ঘরে ফিরিয়া বা গৃহে ফিরিয়া, ওই যে আগেরটার মতো যেটা করলাম, শুনিয়া, খাইয়া, গিয়া, এরকম যখন থাকবে তখন যে ভাবটার সাথে এরকম ইয়া থাকবে সেটার সাথে আইন যুক্ত করে আমরা প্রথমে রাখবো। তখনই রাখবো যদি উভয় কাজ একজন ব্যক্তিই করে। অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে যে গৃহে ফেরত আসছে কে, না তিনি গৃহে ফিরে আসছেন, আবার উর্দু শিখতে লাগলেন, শেখা একটা ভার্ব, সেটাও কিন্তু সেই তিনিই করছেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা সেটা জিনিসটা মেনটেন করব। এখানে আর একটা জিনিস শিখব, শিখতে লাগা, কোনো কিছু লাগা, করতে লাগা, খেতে লাগা, যেতে লাগা, এরকম যখন বাক্য থাকবে, বাংলা বাক্য থাকবে, তখন সেটা কি করব আমরা, স্টার্ট প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা কিন্তু আমরা শিখব। স্টার্ট প্লাস ভার্বের সাথে আইএনজি এটা শিখব। অ্যাট দি এজ অফ 20 years
রিটার্নিং হোম বা কামিং ব্যাক হোম, অর্থাৎ এখানে নিজে নিজেই ফিরছে বলে সেখানে আমি কামিং ব্যাক করলাম। হি স্টার্টেড লার্নিং, তিনি শেখা ইংরেজিকে নিজে শেখা হলে লার্ন হয়, কাউকে শেখানো মানে টিচ হয়। হি স্টার্টেড লার্নিং কি ইংলিশ, গ্রিক, ল্যাটিন, ফ্রেঞ্চ অ্যান্ড উর্দু। তারা বুঝতে পারলে তোমরা যে এইভাবে কিন্তু আমরা দুটো বাক্য একসাথে যুক্ত করে করতে পারি বা আলাদা আলাদাভাবে কিন্তু করা যেতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানোর পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।